দেখো যেটা বলছিলাম, আমরা দুটো টাইপের প্যাকিং করলাম একটু আগে। হুম। একটাকে বলেছিলাম এবি টাইপ, এবি এবি, আর একটা এবিসি টাইপ। এবার যদি আমরা 3D পিকচার ড্র করতে পারতাম এদের সবার, তাহলে দেখতে এবি টাইপের যে ইউনিট সেল, সেই ইউনিট সেলটা দেখতে হেক্সাগনের মতো। এখানে ছবিটা এইভাবেই দেখানো আছে, তোমরা দেখো। এই জায়গাটা দেখলে ভালো করে বুঝতে পারবে। এই দেখো, এই লেয়ারটা হেক্সাগনের মতো, তার উপরে আরেকটা লেয়ার আছে, আবার সেম লেয়ার, আবার সেম লেয়ার। ওই জন্যই প্যাকিংটা কিন্তু এবি টাইপ প্যাকিং। আর কিউবিক ক্লোজ প্যাকিং এ দেখো এমন ভাবে লেয়ার বসানো, এই লেয়ারের পরেরটা আলাদা, পরেরটা আবার আলাদা, এটা গিয়ে সেম। ওই কারণে এটা এ বি সি আবার এ, আর এটা এ বি আবার এ বি, এইভাবে প্যাকিংটা হয়। তো যাই হোক, আমরা মুখস্থ করার জন্য কিছু কিছু তো টেকনিক চাই। এবিসি বললেই, এবি বললেই তোমরা বলবে এটাকে আরেকটা সংক্ষেপে নাম দেয়া হয় এইচসিপি প্যাকিং, মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এটার একটা ইউনিট সেল আমি একটু পরে আঁকবো। আর যেটা এবিসি টাইপ, ওটাকে বলে সিসিপি, মানে এর ফুল ফর্ম কিউবিক ক্লোজ প্যাকিং। আমি পরের পেজে দেখাই। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর একটা ইউনিট সেল দেখতে এরকম হয়। এরও শুধুমাত্র একটাই ক্যালকুলেশন লাগে। আমি দেখাচ্ছি ক্যালকুলেশনটা, তোমরা এই ইউনিট সেলটা ভালো করে বোঝো। এর ওপরের লেয়ারটা হেক্সাগনের মতো, যার কর্নারে থাকবে একটা একটা করে টোটাল 6টা। এর দেখো একটা হেক্সাগনের কণা কটা থাকে, 1 2 3 4 5 6, 6টা কর্নার। আর ফেজের মাঝখানে থাকে একটা, ফলে ওপরেও তাই নিচেও তাই। আর মাঝখানে যে বি লেয়ার, সেই বি লেয়ারের মধ্যে টোটাল 3টে অ্যাটম, 3টেই বডির ভেতরে থাকে। এবার এইচসিপির ক্ষেত্রে জেড ক্যালকুলেশন করতে দেয়। আমি জেড ক্যালকুলেশনটা বোঝাই, সবার আগে কর্নারে আসো। তোমরা লক্ষ্য করে দেখবে, যদি হেক্সাগন তোমরা পরপর পরপর এঁকে যাও, চলো আমি একটা হেক্সাগন এঁকে দেখাই। এর সাথে ধরা যাক আরেকটা হেক্সাগন আঁকছি এদিকে। এখানে একটা হেক্সাগন আঁকলাম, এখানে একটা হেক্সাগন আঁকলাম। এই যে কর্নারটা, ভালো করে বোঝো, এই কর্নারটা কজনের কমন কর্নার? ছবি দেখলে পরিষ্কার 3জনের কমন কর্নার। তার মানে একটা 2D জিওমেট্রিতে হেক্সাগনের কর্নার 3জনের হয়। 3D হলে এর ওপরে এর ওপরে এর ওপরে আরো 3টে বসবে। তাই কর্নাররা 6জনের সাথে শেয়ারিং করে। আমরা কর্নারদের কন্ট্রিবিউশন বলবো 1/6 করে। এটা কিউব হলে 1/8 করে হতো, হেক্সাগনের জন্য 1/6 করে হয়। এরকম উপরের লেয়ারে 6টা আছে, নিচের লেয়ারে 6টা আছে, টোটাল 12টা থাকে, যাদের কন্ট্রিবিউশন 1/6 করে, তার মানে 2। ফেজের মাঝখানে এখানে একটা, আর এখানেও ফেজের মাঝখানে একটা আছে। ফেজের মাঝখানেটা জানি আমরা হাফ করে কন্ট্রিবিউট করে, তো দুজনের জন্য হাফ করে কন্ট্রিবিউট করলে 1। আর বডির ভেতরে যে 3টে থাকে, তারা 3জন, মানে 3জনই, এরা সবাই বডির ভেতরে থাকে। এই সবগুলোকে প্লাস করো, দেখো প্লাস করলে কত বেরোয়। প্লাস করলে টোটাল 6 বেরোয়। অর্থাৎ এইচসিপি ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে জেড এর ভ্যালু বেরোবে 6। এটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট কি চাই? এর প্যাকিং ফ্র্যাকশন চাই। যদিও প্যাকিং ফ্র্যাকশনটা ক্যালকুলেট করা ভীষণ জটিল, তো প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করাটা আমাদের সিলেবাসেও নেই। এটা আমরা শুধুমাত্র মুখস্থই করব। এটার প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালু তোমরা শুধু মুখস্থ করে দিও, 74% আসবে। তো যাই হোক, এটা ক্যালকুলেশনটা সিলেবাসে নেই জন্য আমি আর দেখালাম না। এটা জটিল ক্যালকুলেশন, অনেক সময় লাগবে। তোমরা শুধু মনে রাখবে এর জেড 6, আর এফ মানে প্যাকিং ফ্র্যাকশন 74%, আর কিছু লাগবে না। অন্যদিকে যেটা সিসিপি, সিসিপি নিয়ে আমরা আর ডিটেলসে পড়বো না। কারণ তোমরা যদি সিসিপির ল্যাটিসটা স্ট্রাকচার তাকাও ভালো করে, এটা সিসিপি স্ট্রাকচার। এটা হুবহু এফসিসির মতন দেখতে। তোমরা দেখে নাও, প্রত্যেকটা কর্নারে একটা করে আছে, ফেজের মাঝখানে একটা করে আছে, ফলে এটা এফসিসির মতোই দেখতে। ওই জন্য সিসিপি আলাদা করে পড়ার দরকার পড়ে না, এফসিসি অলরেডি পড়া শেষ। এর জেড এর ভ্যালু আমরা করে ফেলেছিলাম, ক্যালকুলেট 4 হয়। আর এর প্যাকিং ফ্র্যাকশন 74% হয়। ব্যাস এইটুকু বললেই চলবে, এটা আর দরকার নেই পড়ার। আর তোমরা যদি এবিসি প্যাকিংটা বুঝতে চাও, এখানে লক্ষ্য করলে বুঝবে। এই ছবিটাকে আমরা এরকম ভাবে টিল্ট করে দেখিয়েছি। এখানে এই যে এটা, এটা অ্যাকচুয়ালি আমাদের এ লেয়ার। এরা সবাই মিলে একটাই লেয়ার বানায়, বি লেয়ার। এরা আবার আলাদা লেয়ার, সি লেয়ার। এরা আবার ঘুরে নতুন সেম লেয়ার, এ লেয়ার। ওই জন্য প্যাকিংটা এবিসি টাইপের হয়। এটা সিসিপি মানেই এফসিসি। এফসিসি আগে পড়েছি বলে ডিটেলস আলোচনা গেলাম না। এখানে আমি একটা ছবি রেখেছিলাম। এটা আমি আগে যখন অ্যাডভান্সের জন্য পড়াতে হতো তখন বলতাম,
ছাত্ররা খুব বোর হয় বলে ক্যালকুলেশনটা আমি আর এখন দেখাবো না। যদি কখনো তোমাদের কারো মনে হয় স্যার আমি দেখতে চাই ক্যালকুলেশনটা, তাহলে আমি তার জন্য বলবো আলাদা করে। তা আমি এই পেজটাকে স্কিপ করলাম, শুধুমাত্র প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালুটাই এখানে মুখস্থ করবো। ক্যালকুলেশনটা কি করে এসছে সেটা আমি আর দেখালাম না, 74% বলে ছেড়ে দিলাম। এবার আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, ভয়েড এর কনসেপ্ট দেয়া। দেখো ভয়েড মানে খানিকটা আলোচনা আমরা করেছিলাম, ভয়েড এরকম হয়, ধরো আমাদের কাছে এরকম ভাবে তিনটে অ্যাটম আছে। তো তিনটে অ্যাটম মাঝখানে যে জায়গাটা ফাঁকা রেখেছি এটাকে ভয়েড বলে। এখন ভয়েডে ওপরে অ্যাটমরা বসে। অ্যাটম বসার দুটো অপশন হতে পারে, এক তো হতে পারে এখানে যে ভয়েডটা বানালাম তার উপরে এইভাবে অ্যাটমটাকে বসিয়ে দিলাম, এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে এরা তিনজন মিলে যে ভয়েডটা বানালো এর ওপরে অ্যাটম গুলোকে যদি ঠিক এর উল্টো ভাবে বসায়, উল্টো ভাবে মানে একটা অ্যাটমকে এভাবে বসাও, আরেকটা এভাবে, আরেকটা এভাবে, তখন এটাও ভয়েড এটাও ভয়েড, কিন্তু লক্ষ্য করো এই ভয়েডের চারপাশে টোটাল অ্যাটমের সংখ্যা যদি গুনি, আবার বলি, এই ভয়েডের চারপাশে টোটাল অ্যাটমের সংখ্যা 4 হবে। 4 হলে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 বলি। তো কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে জিওমেট্রি হয় টেট্রাহেড্রাল, আমরা কেমিক্যাল বন্ডিং এ দেখেছি। তাই এই ভয়েডটাকে বলা হবে টেট্রাহেড্রাল ভয়েড। আর এক্ষেত্রে তুমি যে ভয়েডটা দেখছো এর চারপাশে টোটাল অ্যাটমের সংখ্যা দেখবে 6টা আছে। আমরা ওই জন্য এই কোঅর্ডিনেশন নাম্বার 6 হওয়ার কারণে এই ভয়েডটাকে বলি অক্টাহেড্রাল ভয়েড। তো ভয়েড এই দু রকমেরই হয়, টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল। তোমাদের শুধু নামটা জানতে হয়, টেট্রাহেড্রাল কখন, কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে, অক্টাহেড্রাল কোঅর্ডিনেশন নাম্বার 6 জন্য। আর এক্সট্রা কিছু করার দরকার নেই। এবার মেইন যে প্রবলেম, ভয়েডের সংখ্যা গুণে বের করাটা প্রবলেম। তোমরা ডান দিকের যে ছবিটা আমি এঁকেছি, স্টার দিলাম, ছবিটার দিকে তাকাও। এখানে আমি প্রচুর প্রচুর অ্যাটমকে একসাথে জমিয়ে জমিয়ে একটা নেটওয়ার্ক বানিয়েছি, এবং এই নেটওয়ার্কে অ্যারো দিয়ে দিয়ে দেখানো আছে, দেখো এই জায়গাটাকে বলছে টেট্রাহেড্রাল, এই ভয়েডটাকে বলছে টেট্রাহেড্রাল ভয়েড, এটা টেট্রাহেড্রাল, আবার এই জায়গাগুলো অক্টাহেড্রাল। এবার মুশকিল কি জানো, ছাত্ররা কি করে গুনে গুনে একটা ল্যাটিসের মধ্যে থেকে বের করবে যে টিডি ভয়েড কটা আছে, ওসিটি ভয়েড কটা আছে? তার জন্য আমাদের কাছে একটা থাম্ব রুল আছে, পরে আমি এক্সপ্লেন করবো কেন এটা আমি বানিয়েছি। রুলটা এরকম, যদি কোনো ল্যাটিসের জেড সংখ্যা 4 বেরোয়, যেমন সবাই জানে জেড সংখ্যা 4, বলতো কোন ল্যাটিসের ক্ষেত্রে জেড এর ভ্যালু 4? পেজ সেন্টার। ফেস সেন্টার, গুড। দেখো ফেস সেন্টারের ক্ষেত্রে জেড এর ভ্যালু যেহেতু 4, তোমরা যদি গুনো, আমি একটু পরে গুনে দেখাবো, এর জেড যেহেতু 4, টিডি ভয়েড হবে তার ডাবল, অর্থাৎ টিডি ভয়েড হবে 8, ওসিটি ভয়েডের সংখ্যা হবে 4। তাহলে টিডি আর ওসিটি গোনার দরকার নেই, এই ফর্মুলাতেই বেরোবে। নিয়ম এটাই, জেড এর যা ভ্যালু বেরোয় টিডি ভ্যালু সবসময় তার ডাবল বেরোয়, ওসিটি ভয়েডের সংখ্যা সেটাই বেরোয়। এবার ধরো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিল যে আচ্ছা আমার কাছে একটা বিসিসি ল্যাটিস আছে, আমি ওই ল্যাটিসের টিডি ভয়েডের সংখ্যা কত বের করতে চাই, আর ওসিটি ভয়েডের সংখ্যা কত সেটা বের করতে চাই। তাহলে আমাদের উপায় কি আছে? তোমরা সঙ্গে সঙ্গে বিসিসির জন্য আগে জেড এর ভ্যালুটা বের করে নেবে। যে জেড এর ভ্যালু বের করতে পারে তার জন্য কোনো প্রবলেম নেই। বলতো বিসিসি জেড যদি 2 হয়, টিডি ভয়েড কত হবে, ওসিটি ভয়েড কত? টিডি ভয়েড 4 হবে আর ওসিটি ভয়েড 2 হবে। ফাইভ। তো ডাবলই হবে, টিডি ভয়েড নিশ্চয়ই 4 হবে আর ওসিটি ভয়েড অবশ্যই 2 হবে। তো এরকম ভাবে কোনো ব্যাপার না, যে কোনো সিস্টেমের এই ভয়েডের সংখ্যা ক্যালকুলেট করা যায়। এবারে ভয়েডের একটু কনসেপ্টটা দিই, যে ভয়েডটা যে বলছি, ভয়েড 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 কোন জায়গাটাকে টিডি বলে কোন জায়গাটাকে ওসিটি বলে, এটা বুঝতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা হাতে হাতে আঁকতে হবে। তা আমি এই স্ট্রাকচারটা চলো একবার হাতে হাতে ড্র করি, এই রেডিয়াস রেশিওতে আমরা পরে যাব। আগে ওই স্ট্রাকচারটা একবার ড্র করে নিই। সবাই আমার সাথে একটা হেডিং করো, লেখো NaCl স্ট্রাকচার। NaCl এর স্ট্রাকচারটা যদি আঁকতে পারি তাহলে ভয়টা বুঝে যাবো। লেখো, হেডিং করো NaCl এর স্ট্রাকচার। দেখো কিভাবে স্ট্রাকচার আঁকতে হয়। সবাই একটা বড় সড়ো আকারের কিউব ড্র করবে, যতটা বড় মোটামুটি ড্র করা যায় কিউবটা। আমি মোটামুটি ভাবে এই সাইজের একটা কিউব ড্র করলাম। এই এই দিক থেকে আরেকটা স্কোয়ার দিয়ে দাও। এবারে লাইন জয়েন করতে হয়, এটাকে জয়েন করো। তোমাদের আঁকা হলে বলবে ডান, হ্যাঁ।
না, সবার আঁকা হয়েছে? আচ্ছা, নেক্সট আসি। এই কিউবটাকে আমি টোটাল 3টে ভাগে ভাগ করব। দেখো কি কি ভাগে ভাগ করছি দেখে নাও একবার। এই কিউবটাকে ডটেড লাইন দিয়ে ভাগ ভাগ করব। এখানে একটা ডটেড লাইন দাও, এখান থেকে একটা ডটেড লাইন দাও, এখান থেকে একটা ডটেড লাইন দাও, আর এখান থেকে একটা ডটেড লাইন দাও। এটার মানে কি, কিউবটাকে মাঝখান থেকে কেটে দিলাম, কেটে দুভাগে ভাগ করে দিলাম। সেম ভাবে ওপর থেকে কাটবো এবারে। তাহলে এখানে একটা ডটেড লাইন। তোমাদের আঁকতে একটু কষ্ট হবে, আমার কাছে তো টুল আছে বলে আমি সুন্দর করে করতে পারছি। তোমরা হাতে করো, ম্যানুয়ালি করো, একটু খারাপ দেখতে হলে হোক গে। আচ্ছা, একটুখানি ভুল করা হয়ে গেল গো এই পেজটা। আরেকবার দেখি, এটা ঠিকই ছিল। হ্যাঁ, এটা যাবে অ্যাকচুয়ালি এই পর্যন্ত, আমার ওখানে দেয়াটাই ভুল হয়ে গেছে। এবার ঠিক আছে। তো মাঝখান থেকে কেটে দিলাম, আর একটা দিক থেকে কাটা বাকি আছে আমার, সেটা এই বরাবর। এই ছবিটা যদি আমি নিজে হাতে না আঁকতাম, তোমাদের কনফিউশন একদমই দূর হতো না, ভাবতে স্যার এটা কি করে হলো। লাস্ট আর দুটো সাইড, আর লাস্ট এটা। না, কিউবটাকে 3 দিক থেকে কাটা হয়ে গেল, আমি লাস্ট আরেকটা সাইডকে জয়েন করব। সেটা হলো সেন্টারটা। এই সেন্টার এই সেন্টারকে জয়েন করো, আর এই সেন্টার জয়েন করো। ব্যাস, কিউব বানানো শেষ। এই কিউবটাকে আমরা টোটাল কেটে 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 দেখো 8টা ছোট ছোট কিউবে ভাগ করেছি। সে 8টা কিউবকে আইডেন্টিফাই করাই, কোন 8টা কিউব বোঝো। আমি দর দর দিয়ে যাচ্ছি। এই একটা কিউব, এই একটা কিউব বলতে আমি মার্ক করে দিচ্ছি, দেখো কোনটা। এই যে সাদা যে মার্কটা করলাম, এটা একটা ছোট কিউব। এই 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 দেখে নাও, সাদা যে দাগটা দিয়ে যাচ্ছি আমি, এই সাদা দাগটা একটা ছোট কিউবকে ইন্ডিকেট করছে। এবার বলো তো, এইরকম ছোট কিউব আমার এই পুরো সিস্টেমের মধ্যে কটা আছে? তোমরা নিজেরা ভেবে, আমি সাদাটাকে হাইলাইট করে দিচ্ছি, আমি ছোট একটা কিউবকে মার্ক করলাম। তোমরা বলো এরকম ছোট কিউব এই পুরো সিস্টেমটার মধ্যে কটা আছে? এই চলো অ্যান্সার কিন্তু করতে হবে। 8টা। 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 দিব্য যদি বলছে 8টা, আশা করি সবাই বুঝেছো। এই 8টার মধ্যে আমি একটাকে মার্ক করেছি, ঠিক এর পেছনে আছে একটা দুটো, এখানে আছে একটা তিনটে, এখানে আছে একটা চারটা। এই কিউবের ঠিক নিচে আছে 5, 6, 7, আর হলো 8। এরকম ভাবে টোটাল 8খানা কিউব আমাদের কাছে আছে। আচ্ছা, এবারে এই যে 8টা কিউব, আমি সোডিয়াম ক্লোরাইডটা এই সিস্টেমের মধ্যে ফেলে বোঝাই সোডিয়াম ক্লোরাইড দেখতে কেমন। তোমরা ফার্স্ট করো কি, সোডিয়াম প্রথমে ক্লোরাইডকে বসাও এফসিসি অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। তো এফসিসি মানে কোথায় কোথায় বসে আমরা জানি, ফেস সেন্টারে বসে আর কর্নারে বসে। তো কর্নারে একটা করে ক্লোরিন বসিয়ে দাও, 1, 2, 3, 4। নেক্সট বসবে 5, 6, 7, 8। 8টা কর্নারে 8টা ক্লোরিন বসিয়ে দিলাম। ফেজের মাঝখানে আবার ক্লোরিনই বসে, ফেজের মাঝখানে বসাও 1, 2, 3, 4, আর বাকি সামনের একটা ফেজ, পেছনের একটা ফেজ। এই হচ্ছে আমার 6টা ক্লোরিন মাঝখানে বসে গেল। আর সোডিয়াম কোথায় বসে সেটাও দেখে নাও। সোডিয়াম কোথায় বসে দেখে নাও। সোডিয়াম বসে এজের মাঝখানে, এজ বাহু, যেগুলো বাহুর মাঝখানে। তো আমি সোডিয়ামকে বাহুর মাঝখানে বসাই, বাহু 12টা থাকে, বাহুর মাঝখানে বসিয়ে যাও। 1, 2, 3, 4 হয়ে গেল, 5, 6। তোমরা কিন্তু আমার সাথে সাথে আঁকবে। 7, 8, 9, 10, 11, 12। তো 12টা সোডিয়াম বসে গেল। আর একটাই সোডিয়াম বাকি থাকবে, বডির সেন্টারেও একটা সোডিয়াম বসে। এই গেল NaCl এর স্ট্রাকচার। NaCl স্ট্রাকচার আমার আলাদা করে পড়ানোর কথা ছিল, তো ভয়েড বোঝাতে গিয়ে আমার পড়ানো একই সাথে হয়ে যাবে। বলতো NaCl স্ট্রাকচারে টোটাল ক্লোরিনের সংখ্যা কত, টোটাল সোডিয়ামের সংখ্যা কত? চলো অ্যান্সার করো।
NaCl স্ট্রাকচারে টোটাল ক্লোরিন কটা থাকে, টোটাল সোডিয়াম কটা থাকে? তোমরা কি গুনতে শুরু করলে সোডিয়াম আর ক্লোরিন কটা কটা থাকে? প্রতিক্রিয়া বলো। স্যার ক্লোরিন তো 4টা থাকবে। ক্লোরিন তো 4টা থাকবে, ভেরি গুড, ক্লোরিন 4টাই থাকবে, এর বেশি থাকবে না, গুড। বলতো ক্লোরিন 4টা কেন বললে? গুণে তো 14টাই মনে হয়। কারণ এফসিসির ক্ষেত্রে তো ওই কন্ট্রিবিউশনের ব্যাপারটা আসবে। একদম ঠিক বলছো, উত্তর সঠিক, কন্ট্রিবিউশনের কথাটা আসবে, 4 হবে, কিন্তু সোডিয়ামের সংখ্যা? কেউ বলো সোডিয়ামের সংখ্যা। আচ্ছা আমি হেল্প করি। সোডিয়াম যেহেতু এইচ সেন্টারে আছে, এই যে এইচ সেন্টারে আছে, এইচ সেন্টার টোটাল 12টা হয়, যাদের কন্ট্রিবিউশন 1/4 তো করে এটা তো খুবই হয়। 3। আর একটা সোডিয়াম বডির ভেতরে থাকে, সে তো নিজে একটাই কন্ট্রিবিউশন করে 4। অর্থাৎ সোডিয়ামের সংখ্যাও 4, ক্লোরিনের সংখ্যাও 4। তাই সোডিয়াম এবং ক্লোরিনের যদি অনুপাত বের করো, 4:4, মানে ওটাকে আমরা 1:1 বলি। এই জন্যই কিন্তু ফর্মুলা সোডিয়াম ক্লোরাইড। এই স্ট্রাকচারটাকে কোনো কোনো বইতে দেখবে লেখা থাকে, এর নাম রক সল্ট স্ট্রাকচার। তো সোডিয়াম ক্লোরাইডে একটা ইউনিট সেলে সোডিয়াম 4টা, ক্লোরিন 4টা, তাই NaCl এর ইউনিটের সংখ্যাও 4টাই হবে। এই প্রশ্নটাই দেখবে ওই 12 মানে 2.4 বা এরকম কোনো একটা নাম্বারই কোশ্চেনটা ছিল, ওখানে বলা ছিল যে সোডিয়াম ক্লোরাইডের একটা ইউনিট সেলে ইউনিট কটা থাকে, অ্যান্সার হবে 4টা থাকে, কারণ সোডিয়ামও 4, ক্লোরাইডও 4, ফলে অ্যান্সার হবে 4। এখন যে প্রশ্নটার জন্য আমি এই স্ট্রাকচারটা ড্র করলাম, তোমরা এই মাঝখানে যে সোডিয়াম আছে, এই সোডিয়ামটার দিকে তাকাও এবং বলো সোডিয়ামের ক্লোজ কন্ট্যাক্টে, মানে সোডিয়ামের ঠিক চারপাশে ক্লোরাইডের সংখ্যা কটা আছে। আমি একটা একটা করে স্যার গুণে 6টা। দেখাচ্ছি। 6টা। আচ্ছা কে স্যার বললে এই 6টা। প্রশ্নের উত্তর, কে দিলে 6টা? লোকেশ বললো 6টা। স্যার ঠিক। আমি এবার গুণে গুণে দেখাই যে এটা 6টা কেমন করে হয়। হ্যাঁ, চলো আমি একটা অন্য কালার ইউজ করে গুণে গুণে দেখাই যে 6টা কেমন করে হয়। তাকাও, ঠিক দিচ্ছি। এর ঠিক চারপাশে ক্লোরিন আছে 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ ফেজের মাঝখানে যে ক্লোরিন গুলো, তারাই ওই সোডিয়ামের সাথে ক্লোজ কন্ট্যাক্টে আছে। এটা বলার কারণটা বলি কেন ওরাই ক্লোজ কন্ট্যাক্টে আছে। তোমরা ডিস্টেন্সটা বোঝো। এই ক্লোরিন, এই সোডিয়াম আর এই ক্লোরিন, এদের টোটাল ডিস্টেন্স হচ্ছে a, কারণ এটা একটা এজ লেন্থ আমরা এই বলি। তাহলে আমি যদি বলি যে সোডিয়ামের সাথে ক্লোরিনের ডিস্টেন্স কত, তোমরা বলবে স্যার a/2। অথচ আমি যদি এই কর্নার, এটা আর এটার মধ্যে ডিস্টেন্স খুঁজি, তাহলে বডি ডায়াগোনালটা হয় √3a, তার অর্ধেক যদি বলি √3a/2। অর্থাৎ এরা অনেক কাছে আছে, কর্নারেরা দূরে আছে। আমরা ওই জন্য বলি এর ক্লোজ কন্ট্যাক্টে আছে 6টা ক্লোরাইড। এটাকে ও নেইবার্সও বলে, এটাও পরীক্ষায় প্রশ্ন দেয় যে সোডিয়াম প্লাস এর নেইবার্সের সংখ্যা, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6। আর যদি নেইবার্স না বলে, এটাকে ওর নেইবার্স বলে। আর যদি এটাকে বলে সেকেন্ড নেইবার্স, বলো তো সেকেন্ড নেইবার্স এর সংখ্যা কত হবে? নেইবার্স এর সংখ্যা 6 বললাম, সেকেন্ড নেইবার্স কারা জানো? যারা কর্নারে থাকে। তো একটা কিউবের কর্নারে থাকে 8টা, তাহলে সেকেন্ড নেইবার্স এর সংখ্যা বেরোবে 8। এগুলো কিন্তু একটা জটিল প্রশ্ন, ভেবেচিন্তে অ্যান্সার করার দরকার। নেইবার্স বলে 6 বলবো, সেকেন্ড নেইবার্স বলে 8 বলবো। এখন যেটা বলছিলাম, যে এই যে সোডিয়াম সেন্টারে আছে, তার চারপাশে ক্লোজ কন্ট্যাক্টে ক্লোরাইডের সংখ্যা কটা আছে? 6টা পেলাম। 6 থাকা মানেই আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার 6। অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে ওই ভয়েডটাকে বলে অক্টাহেড্রাল ভয়েড। ব্যাস, অক্টাহেড্রাল ভয়েড একটা খুঁজে পেয়ে গেলাম। তার মানে একটা কিউবের অ্যানায়নরা যদি এফসিসি তে থাকে, তার যে বডি সেন্টার, ওই বডি সেন্টারকে বলা হবে অক্টাহেড্রাল ভয়েড। ইভেন তুমি যদি এই সোডিয়াম যারা এজ লেন্থে আছে, তাদেরও চারপাশে ক্লোরিনের সংখ্যা কাউন্ট করো, তাহলে সেটাও 6ই বেরোবে। যদিও এটা ছবি দেখে বোঝানো খুব মুশকিল, কারণ এখানে তো একটা ইউনিট সেল এঁকেছি, আরো ইউনিট সেল আশেপাশে আছে, এরও সংখ্যা 6 বেরোবে। তার মানে অক্টাহেড্রাল ভয়েড আইডেন্টিফাই করি। একটা কিউবের বডি সেন্টার এবং এজ সেন্টার, এইগুলোকে বলে অক্টাহেড্রাল ভয়েডস। বলো কোনটাকে অক্টাহেড্রাল ভয়েডস বলে? রিপিট। একটা কিউবের অক্টাহেড্রাল ভয়েড কোন জায়গাটা? আমি আরেকবার বলে দিই। হ্যাঁ, মাইক্রোফোন কেউ একজন অন করে বলো অক্টাহেড্রাল ভয়েড কোনটাকে বলে। সেই পার্টটা শোনা গেল না, অক্টাহেড্রাল ভয়েডের এই জায়গাটা।
আচ্ছা আমি আরেকবার বডি বলছি। সেন্টার্ড আর ফেস সেন্টার্ড। না 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 না, এজ সেন্টার। বডি সেন্টার অক্টাহেড্রাল ভয়েড, আর মানে যেখানে যেখানে সোজা কথা সোডিয়াম বসে আছে ওই জায়গাটা অক্টাহেড্রাল ভয়েড। তার মানে NaCl স্ট্রাকচারকে যদি সামারি করি, তোমরা বলবে স্যার Cl মাইনাসের অ্যারেঞ্জমেন্ট হয় FCC, তাই Cl মাইনাসের সংখ্যা 4। Cl মাইনাস যদি 4 হয়, সিস্টেমে টেট্রাহেড্রাল ভয়েড 8টা থাকার কথা, এটা একটু আগে আমরা বলেছি। অক্টাহেড্রাল ভয়েড 4টা থাকার কথা। সোডিয়াম এই যতগুলো অক্টাহেড্রাল ভয়েড আছে সবগুলো অকুপাই করে, তাহলে আমরা লিখবো সোডিয়াম অকুপাইড, সোডিয়াম অকুপাইড অল ওসিটি ভয়েড। আর ওসিটি ভয়েড কোনগুলো থাকে? ওসিটি ভয়েড মানে কিউবটার যেটা বডি সেন্টার, সেই বডি সেন্টারটা ওসিটি ভয়েড, আর যেটা ওর এজ সেন্টার, সেই এজ সেন্টারটা ওসিটি ভয়েড। তাহলে ওসিটি ভয়েড আইডেন্টিফাই করবো এভাবে, বডি সেন্টার অ্যান্ড এজ সেন্টার। তাহলে রিপিট করি, সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারে সোডিয়াম কোথায়, ক্লোরিন কোথায়? আরেকবার রিপিট, ক্লোরিন ক্লোরাইড বসবে FCC তে, তাতে টিডি ভয়েড 8টা, ওসিটি ভয়েড 4টা। 4টা ওসিটি ভয়েডের 4টাতেই সোডিয়াম বসে থাকবে। ওসিটি ভয়েডের জায়গা বলে দিই, বডি সেন্টারটা ওসিটি ভয়েড, আর যতগুলো এজ আছে তাদের সেন্টারটাও ওসিটি ভয়েড। এরকম ভাবে ওসিটি ভয়েড খুঁজতে হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারও করা শেষ হয়ে গেল। আচ্ছা বলো তো এবারে, সোডিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার আমরা 6 পেয়েছি। আমি যদি কাউকে জিজ্ঞেস করি তাহলে ক্লোরাইডের কোঅর্ডিনেশন নাম্বার কত বেরোবে, অ্যান্সার কি হবে বলো তো? তার মানে আমাকে খুঁজতে 6ই হবে, হবে। 6ই হবে। আমাকে খুঁজতে হবে ক্লোরাইডের আশেপাশে কটা সোডিয়াম আছে। মনে রাখবে আমি গুণেও দেখাতে পারি, তুমি এই ক্লোরাইডের আশেপাশে আসো, এর আশেপাশে সোডিয়াম কটা টিক দিচ্ছি, 1 2 3 4 5, 5টা তো এখানে দেখলামই। এই কিউবের বাঁদিকে যে কিউব আছে তারও বডির ভেতরে একটা সোডিয়াম আছে, যেটাও ওর নেইবার্স, তাই এরও কোঅর্ডিনেশন নাম্বার 6ই হবে। বিষয়টা এভাবেই ছাত্রদের বোঝা উচিত, যদি সোডিয়াম ক্লোরাইডের রেশিও 1:1 হয়, কোঅর্ডিনেশন নাম্বার কখনো উল্টো হতে পারে না, একজনের 6 বেরোলে আরেকজনের পাই বা না পাই ওটা 6ই বেরোবে। এরকম ভাবে কোঅর্ডিনেশন নাম্বার স্ট্রাকচার বুঝতে হয়। আমি এরপরে আরেকটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাবো, সেটাকে বলে ZnS স্ট্রাকচার, সেটা দিয়ে আমরা টেট্রাহেড্রাল ভয়েড বসাবো। তাহলে তোমরা এবারে হেডিং করো, এটাও একটু কমপ্লিকেটেড স্ট্রাকচারই হবে, তোমরা হেডিং করো ZnS এর স্ট্রাকচার। তো জিঙ্ক সালফাইডের স্ট্রাকচারটা বুঝতে গেলেও আগের মতন একটা কিউব আঁকা দরকার। সেই কিউবটা আমি এবারে আর অত বলছি না, আমি আগের মতন একটা কিউব ফাটাফাট ড্র করে যাই, সময় কম। তোমরা আমার সাথে সাথে যদি পারো একবার ড্র করো, পারো না ড্রটা করা উচিত, না করলে বুঝতে পারবে না। তাহলে আগের বার আমরা যে কিউবটা ড্র করেছি সেম টাইপের কিউব আরেকবার ড্র করো, এটা টেট্রাহেড্রাল ভয়েড বোঝানোর জন্য ড্রটা করলাম। এখানেও আগের বারের মতন সেই ভাঙতে হয়, ভাঙাটাও শুরু করি, মানে ভাঙা মানে কাটা। আগেরবার যেভাবে 6টা দিক থেকে 3টে দিক থেকে কেটেছিলাম, কেটে 8টা ভাগে ভাগ করেছিলাম কিউবটাকে, তোমরা সেম ভাবে ওকে আবার 8টা ভাগে ভাগ করো, ফটাফট করবে, হ্যাঁ আমি একটু স্পিডে করছি। হুম, মাঝখান দিয়ে একটা লাইন ড্র করে দাও যাতে সেন্টারটা বুঝতে পারি। ব্যাস ডান। এখানে আমরা 8টা ছোট ছোট কিউবে ওকে ডিভাইড করে দিলাম। এবার ZnS এর স্ট্রাকচারে কে কোথায় থাকে বোঝাই। S2 এর অ্যারেঞ্জমেন্ট সিম্পলি FCC এর মতন হবে, তাহলে S2 কে বসিয়ে দাও। আগের বার Cl এর অ্যারেঞ্জমেন্ট FCC ছিল, এবার S এর অ্যারেঞ্জমেন্ট FCC এর মতন। কর্নারে বসাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রথম ফেজের মাঝখানে কোনটা যেন, এটা 13 আর 14। না, S2 FCC তে বসিয়ে দিলাম। S2 এর সংখ্যা 4 বেরোবে, আমি আর প্রশ্ন জিজ্ঞেস করছি না, তোমরা জানো FCC তে এর চারবে 4টা। এখন টেট্রাহেড্রাল ভয়েড কোনটাকে বলে বোঝাই। আমি আবার এখান থেকে একটা ছোট কিউবকে আইডেন্টিফাই করাই, অন্য একটা রং দিয়ে দাগাই। ছোট কিউব, ছোট কিউব হচ্ছে এটা, এদিকে যায় এদিকে যায় এদিকে,
এই 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 হচ্ছে আমাদের সেই ছোট কিউবটা। এইরকম, এটাকে দাগ দিয়ে দাও, এটা এরকম ভাবে আনো, এটা এরকম ভাবে আনো, এই হচ্ছে সেই ছোট কিউবটা। জিঙ্ক বসে এই ছোট কিউবের বডির মাঝখানে। বুঝতে হবে কিন্তু জিঙ্কে কোথায় বসাচ্ছি। এই যে ছোট কিউব, সাদা কিউব, তার বডির মাঝখানে বসে জিঙ্ক। এবং এর যদি তুমি কোঅর্ডিনেশন নাম্বার দেখো, ভাবো এই যে ছোট কিউবের বডির ভেতরে, আমি এবারে কিন্তু বড় কিউব না, ছোট কিউবটা বডির ভেতরে বসালাম। এর চারপাশে সালফার কটা আছে গুণ। এর চারপাশে সালফার আছে 1, 2, 3 আর 4। ওই জন্য এর কোঅর্ডিনেশন নাম্বার বলা হবে 4, অর্থাৎ জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার 4। কারণ জেডেন বসেছে ছোট কিউবের বডির মাঝখানে। এই ভয়েডটার নামই টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে অক্টাহেড্রাল কোনটা, টেট্রাহেড্রাল কোনটা বোঝাই? অক্টাহেড্রাল ছিল বডির ভেতরে, বড় কিউবটার বডির ভেতরে আর এর সেন্টারে। আর টেট্রাহেড্রাল হয় এখানে যতগুলো ছোট ছোট কিউব আছে প্রত্যেকটার বডির ভেতর হলো একটা করে টেট্রাহেড্রাল হয়। এবার গুণি দেখো, এরকম ছোট কিউব আছে 8টা, তাই সিস্টেমে টিডি ভয়েডের সংখ্যা 8টা হয়। আর জিঙ্ক 8টার মধ্যে 4টাতে বসে, বাকি 4টাতে বসে না, কারণ সালফার আর জিঙ্কের সংখ্যা তো সমান হতে হবে, 1:1। তাই আমি অল্টার করে করে এক একটা কিউবের মাঝখানে বসাবো আর এক একটা কিউবকে ছেড়ে দেবো। যেমন এই ছোট কিউবের মাঝখানে এখানে বসেছে, পাশেরটাতে বসানো যাবে না। এই পাশেরটার বডি সেন্টারে বসবে, এটাতে বসবে না। এর নিচের বডি সেন্টারে বসবে, এটাতে বসবে, এটাতে বসবে না। আর এটার বডির মাঝখানে বসবে, এটাতে বসবে না। এরকম ভাবে টোটাল জেডএনএস এর একটা স্ট্রাকচার আছে, এর নাম আছে আরেকটা। এর ল্যাটিসটাকে আমরা নাম দেই জিঙ্ক ব্লেন্ড। এই ল্যাটিসটার নাম লিখে নাও, এটাকে বলে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ডের একটা স্ট্রাকচারে সালফারের সংখ্যাও 4 হবে, জিঙ্কের সংখ্যাও 4 হবে। এটা 4:4 মানে 1:1। এই জন্য ফর্মুলা জেডএনএস, এর কোঅর্ডিনেশন নাম্বার 4:4। এই হচ্ছে মোটামুটি জেডএনএস এর অ্যারেঞ্জমেন্ট। তাহলে সামারি করো যে এখানে টেট্রাহেড বয়েস আমি কোনগুলোকে বলছি। চলো সবাই রিপিট করো কোনটাকে টেট্রাহেড্রাল বয়েস বলছি। চলো, কেউ রেসপন্স করছে না, আমি আরেকবার বলি। একটা বড় কিউবকে কেটে কেটে 8টা ছোট কিউবে ভাগ করেছি, প্রত্যেকটার বডির ভেতর হচ্ছে টেট্রাহেড্রাল পয়েন্টস। তো অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল বলে দিলাম, জেডএনএস এর স্ট্রাকচারটাও বলে দিলাম। এবারে আমি লাস্ট পার্টে ঢুকে যাই। এই দেখো এই ছবিতে টিডি ভয়েড দেখিয়েছি, আগেরটা ওসিটি ভয়েড ছিল। আজকের আমাদের লাস্ট পার্ট রেডিয়াস রেশিও রুল, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রেডিয়াস রেশিও রুল। এই কনসেপ্টটা কেন আনা তার একটা ছোট্ট লজিক দিই। তোমরা দেখবে আমরা আজকে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার করলাম, সেখানে সবার কোঅর্ডিনেশন নাম্বার আমি 6 পেয়েছি। আমরা জেডএনএস এর স্ট্রাকচার করেছি, সেখানে কোঅর্ডিনেশন নাম্বার আমরা 4 পেয়েছি। আমি নেক্সট দিন তোমাদেরকে সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার করে দেখাবো, যেখানে কোঅর্ডিনেশন নাম্বার আমরা 8 পাবো। সেটা আমি আজকে করব না, নেক্সট দিন করবো। এরকম ভাবে বিভিন্ন ল্যাটিসের যদি স্ট্রাকচার গুলোকে দেখো, দেখবে কোঅর্ডিনেশন নাম্বার আলাদা আলাদা বেরোবে। তখন সায়েন্টিস্টদের মাথায় প্রশ্ন আসলো যে আচ্ছা, আমাদের এত এত স্ট্রাকচার দিয়ে কি করে কোঅর্ডিনেশন নাম্বার বের করা সম্ভব। ওরা ওই জন্য কোঅর্ডিনেশন নাম্বার বের করার জন্য একটা নতুন টেকনিক ইউজ করেছে, সেটাকে বলে রেডিয়াস রেশিও রুল। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত বের করেছে, অনুপাত বের করে ওরা কোঅর্ডিনেশন নাম্বার বের করার চেষ্টা করেছে। এদের মধ্যে ছোট্ট একটা ক্যালকুলেশনস হয়, সেই ক্যালকুলেশনটা চলো একটুখানি দেখাই। যদিও পরীক্ষায় ক্যালকুলেশনটা লাগবে না, আমি ক্যালকুলেশনটা জাস্ট 5 মিনিট একবার দেখিয়ে দিই ক্যালকুলেশনটা কি করে করে। তোমরা এই ছবিটার দিকে তাকাও। আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4-এর জন্য আসছি, সেটা 4-এর জন্য করা যেতে পারে, 6 হতে পারে, 3 হতে পারে, সবার জন্য ক্যালকুলেশনটা করা যেতে পারে। দেখো ক্যালকুলেশনটা কিভাবে হয়। এই যে কিউবটা, আমি যেহেতু বলেছি টেট্রাহেড্রাল ভয়েড, আমি কিউবের বডির ভেতরে বসিয়েছি একটাকে। আর প্রত্যেকটা কর্নারে না দিয়ে অল্টার করে করে কর্নারে দিয়েছি, যাতে কিনা কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়। আমি যদি প্রত্যেকটা কর্নারে দিয়ে দিতাম, কোঅর্ডিনেশন নাম্বার 8 বেরোতো। আমাদের 8-এর জন্য না, 4-এর জন্য ক্যালকুলেশনটা করা দরকার। এবারে কিউবের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় আর অ্যাটমের রেডিয়াস যদি আর হয়, তাহলে তোমাদেরকে বুঝতে হবে, আমি নাম্বারিং দিই। ধরো এটা এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম, আর এই পয়েন্টটাকে ধরা যাক ও নাম দিলাম। তোমরা লক্ষ্য করে দেখবে এবি যে দৈর্ঘ্য, কিউবের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এবির দৈর্ঘ্য হবে √2a। এটা জানো সবাই, এটা ফেজ ডায়াগ্রাম।
আর এসির দৈর্ঘ্য হওয়া উচিত √3a, কারণ এটা বডি ডায়াগোনাল। বলো তো তোমরা এই দুটো লাইন যে লিখলাম এটা তোমরা বুঝতে পারলে যে একটা কেন √2a, একটা √3a? ফেজ ডায়াগোনাল আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করছি। ফেজ ডায়াগোনালটা √2a হয়, বডি ডায়াগোনাল √3a হয়। এবারে ছবিটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই অ্যাটম আর এই অ্যাটম এরা কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে আছে, অর্থাৎ √2 এর মধ্যে দুটো অ্যানায়নের ব্যাসার্ধ আছে। এটা একটা অ্যানায়নের ব্যাসার্ধ, এটা একটা অ্যানায়নের ব্যাসার্ধ, অর্থাৎ √2a ইজ ইকালস টু আমরা বলবো 2r-। আর যেটা √3a আছে পুরোটা, এই √3 এর মধ্যে দুটো অ্যানায়ন আছে আর দুটো ক্যাটায়ন আছে, অর্থাৎ √3a কে আমাদের বলতে হয় 2r+ বলতে হয়, আর 2r- বলতে হয়। এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমরা এবার রেডিয়াস রেশিও বিষয়টা বোঝাবো। তাহলে আমি যদি আর 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 কমন নিয়ে সরি 2 কমন নিয়ে কেটে দিই, আমরা এখান থেকে কি বলতে পারি দেখো, r প্লাস প্লাস r- ডিভাইডেড বাই r-, এটা ইকুয়ালস টু বলা যায় √3/√2। এবার যদি বাই পার্ট করি তাহলে এখান থেকে বলা যাবে r প্লাস বাই r- প্লাস 1 করে দিই একবারে ইজ ইকুয়ালস টু √3/√2। তাহলে এখান থেকে r প্লাস বাই r- ইজ ইকুয়ালস টু করা যাবে √3/√2 -1। যদি কারো কাছে ক্যালকুলেটর থাকে, তোমরা √3/√2a √2 এটা করে তাকে 1 থেকে বাদ দিয়ে দেখো তো ভ্যালুটা কত বেরায়। কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে, টাইম শর্ট আছে, 7 মিনিট আছে, আর কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে সে ফটাফট আমাকে এই ক্যালকুলেশনটা করে দেখাও। 0.2247। ভেরি গুড। কে করলে ক্যালকুলেশনটা? লোকেশ নাকি? হ্যাঁ স্যার। তাহলে এই ভ্যালুটা আসবে 0.2247, কে আমরা একসাথে 5 করি। এটা কার জন্য মিনিমাম ভ্যালু বের করলাম? কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য। এই ক্যালকুলেশন যদি কোঅর্ডিনেশন নাম্বার 3 এর জন্য করতাম, তাহলে এখানে তোমরা বাড়িতে বসে বসে সেম ভাবে ট্রাই করবে। r প্লাস বাই r- এর ভ্যালু আসবে 0.155। তাহলে কার জন্য কত আসছে মানটা কিন্তু মুখস্থ করতে হচ্ছে। 3 এর জন্য 0.155 আসছে, 4 এর জন্য 0.225 আসছে, 6 এর জন্য যদি ক্যালকুলেশনটা করি, এর জন্য ক্যালকুলেশন করা যাবে, r প্লাস বাই r- এর ভ্যালু 0.414 আসবে। আর এটা যদি কোঅর্ডিনেশন নাম্বার 8 হয়, তার জন্য r প্লাস বাই r- এর ভ্যালু আসবে 0.732। এটা আসবে ফর কোঅর্ডিনেশন নাম্বার 8। এইগুলো দেখে দেখে আমরা একটা সামারি টেবিল বানাবো। এই টেবিলটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। কিরকম? দেখো টেবিলে কি বলছি। যদি কোঅর্ডিনেশন নাম্বার 3 হয়, তোমরা রেডিয়াস রেশিওর মানটা দেখো, 0.155 থেকে শুরু করে 225 এর মধ্যে থাকবে। 4 হলে 0.225 থেকে 0.414, 6 হলে 0.414 থেকে 732, 8 হলে 0.732 থেকে 1। এই রেডিয়াস রেশিও রুল, এটাই এই মান মুখস্থ করতে হবে। উদ্দেশ্য একটাই। মনে করো পরীক্ষার প্রশ্ন দিল যে চলো আমি ক্লোরাইডের রেডিয়াস বললাম, চলো 200 পিকোমিটার। সোডিয়ামের রেডিয়াস চলো বলে দিলাম 110 পিকোমিটার। তোমাদেরকে বলা হলো তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচারটা হবে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে। আমরা সিম্পল তখন ক্যাটায়নের রেডিয়াসকে অ্যানায়নের রেডিয়াস দিয়ে ভাগ করে দেবো। তাহলে 110কে আমি 200 দিয়ে ডিভাইড করব। না, আবার ক্যালকুলেটর অ্যাপ্লাই করে বলো মানটা কত আসে। কেউ বলো মানটা কত আসে। 0.5। 0.5 এর একটু আশেপাশে হবে, যাই হোক আমি 0.5ই ধরলাম। এখন দেখো এই মানটা কোন রেঞ্জের মধ্যে পড়লো। 0.414 থেকে 0.732 রেঞ্জের মধ্যে পড়লো। সঙ্গে সঙ্গে তাহলে বলতে হবে তার মানে এরা দুজন যে ল্যাটিস স্ট্রাকচারটা বানাবে তার কোঅর্ডিনেশন নাম্বার অবশ্যই 6 হবে। যাই হোক, এইরকম ভাবে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বুঝতে পারি। লাস্ট পার্টে চলে যাই। ক্রিস্টালের ডেনসিটি ক্যালকুলেট করতে দেয়, এটা দিয়ে কিন্তু বোর্ডে প্রশ্ন দিতে পারে। ডেনসিটি বের করার যে ফর্মুলাটা দেখানো আছে, ফর্মুলাটা দেখি, জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়ে দিই। মনে করো তোমাকে বললো যে আমার কাছে সোডিয়ামের একটা ল্যাটিস আছে, শুধু সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড না কিন্তু। এর অ্যারেঞ্জমেন্ট এফসিসির মতন। এর একটা বাহুর দৈর্ঘ্য বলা আছে ধরে নাও 100 পিকোমিটার। এইটুকু ডেটা থেকে
সোডিয়ামের ল্যাটিসের ডেনসিটি ক্যালকুলেট করো। তখন আমাদের এই ফর্মুলা হেল্প করবে। যখনই বলবে ওরা এফসিসি, তুমি জেড এর মান বসিয়ে দেবে 4 ইন্টু এম, মানে 4 ল্যাটিস তার অ্যাটমিক ওয়েট, অ্যাটম হলে অ্যাটমিক ওয়েট, মলিকিউল হলে মলিকিউলার ওয়েট। তাহলে 4 এর পরে এখানে আমরা বসিয়ে দেবো 23 ডিভাইডেড বাই এ কিউব। এর পিকোমিটার ভ্যালু নেওয়া যায় না, সেন্টিমিটার নিতে হয়। তাহলে পিকোমিটার টু সেন্টিমিটার কনভার্সন 100 ইন্টু 10⁻⁻10 হয়। এটার যদি আমরা কিউব করে দিই এটা সেন্টিমিটার হয়ে গেল। আর লাস্ট অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু বসিয়ে দাও 6.023 10⁻23। এই সবগুলো করলে টরলে এর ডেন্সিটি বেরিয়ে যাবে। তো এত ছোট ছোট প্রশ্ন এখান থেকে হয়, এখানে আর আমার বিশেষ কিছু বলার নেই। যেটুকু টার্গেট করেছিলাম টার্গেট শেষ। এবারে এখানে প্রচুর প্রবলেম এই টাইপের আছে, এই প্রবলেমগুলো তোমাদেরকে একটা একটা করে সলভ করতে হবে। আমি টাইম আর 3 মিনিট আছে, আমি 3 মিনিটে যে কটা পারি প্রবলেম সলভ করে দিই। ক্লাস কিন্তু যেটুকু টার্গেট ছিল ক্লাস শেষ। এই পিডিএফটা এবার বাড়িতে পড়বে, ভিডিওটা আমি আপলোড করে দেবো, যারা দেখতে পারেনি তারা দেখে নেবে। বলছে সিলভার ক্রিস্টালাইজ ইন এ ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার, যার এজ লেন্থ 407 পিকোমিটার, রেডিয়াস বের করতে বলেছে। ভাবো, বলে দিয়েছে এফসিসি, এর ভ্যালু গিভেন, আর ভ্যালু বের করতে বলছে। আমরা এফসিসির জন্য এ আর এর রিলেশন এর আগের দিন লিখেছিলাম, তোমরা এই রিলেশনটা অ্যাপ্লাই করবে। √2a, যেহেতু এফসিসি বলেছে, √2a ইজ ইকুয়ালস টু 4r, ব্যাস কমপ্লিট, রিলেশন বের করে ফেলো। পরের প্রশ্নটা আর এই প্রশ্নটার মধ্যে কোনো পার্থক্যই নেই, পরেরটাতে সিম্পলি বিসিসি বলা আছে। তাহলে বিসিসির ক্ষেত্রে তোমরা রিলেশন অ্যাপ্লাই করবে √3a ইজ ইকুয়ালস টু 4r। এখানে আর এর মান দেওয়া আছে, এ এর মান বের করতে হবে। এইভাবে করে। এটাও সেম প্রশ্ন, এটাও বলেছে বডি সেন্টার ল্যাটিস, এজ লেন্থ দেয়া আছে, কিন্তু এখানে আর বলেনি, বলছে নিয়ারেস্ট নেইবার্স এর মধ্যে ডিস্টেন্স। মনে রাখবেন, নিয়ারেস্ট নেইবার্স এর ডিস্টেন্স মানে আমরা 2r ক্যালকুলেট করতে বলছি, শুধু আর না, 2r। তাহলে দেখো, যদি বিসিসি হয়, আমার তো রিলেশন জানাই আছে, রিলেশন √3a ইকুয়ালস টু 4r লিখবো। এখান থেকে সিম্পলি 2r এর ভ্যালু বের করলেই উত্তর শেষ। পরেরটা চলে আসো, একইভাবে এটা ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, ডিস্টেন্স বিটুইন নিয়ারেস্ট নেইবার্স দেয়া, অর্থাৎ 2r এর মানটা দেয়া আছে, 2r এর মান গিভেন, ওরা এজ লেন্থ বের করতে বলেছে। তাহলে এখানেও তোমরা সেম টেকনিক অ্যাপ্লাই করবে, √2 ইকুয়ালস টু 4r লিখবে, 2r এর ভ্যালুটা বসিয়ে দেবে, তারপর নিজের মতো করে ট্রাই করবে। তো যাই হোক, এইভাবে এই প্রশ্নগুলো করা যাবে। এখানে আরো অনেক প্রশ্ন আছে, যদিও প্রশ্নগুলো সব ইংলিশেই লেখা আছে, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। এইটা মোটামুটি ভাবে, হ্যাঁ, অনেকগুলো প্রশ্নই আছে, বুঝলে, অনেকগুলো প্রশ্ন আছে। এই পেজ থেকে আমি আর পাঠাবো না, এই পেজে যদিও সোডিয়াম ক্লোরাইডটা আমার করানো হয়ে গেল, সিজিয়াম ক্লোরাইডটা একবার দেখলে পারবে, জিঙ্ক সালফাইডও করা হয়ে গেছে। আমি তাহলে এই পর্যন্ত তোমাদেরকে পাঠিয়ে দেবো আজকে, এই যে এই পেজ পর্যন্ত, হ্যাঁ, এই পেজটা পর্যন্ত পাঠাবো। এই পর্যন্ত আমাদের পড়ানো শেষ, নেক্সট দিনে আমাদের এই চ্যাপ্টারটা টোটালি শেষ হয়ে যাবে। তাহলে সলিডও আমাদের শেষ হয়ে গেল, বাকি থাকলো শুধুমাত্র আহ গ্যাস, গ্যাস বাকি থাকবে, আর এস ব্লকটা বাকি থাকবে, ওটা নিয়ে টেনশনের ব্যাপার নেই, হয়ে যাবে। আচ্ছা, এস ব্লক বাদ দিয়ে আর কি আছে সিলেবাসে বলো তো আমাকে একটু। আর 1 মিনিটের কম আছে টাইম, তাড়াতাড়ি বলো, সিলেবাসে আর কি কি আছে আমাদের। এস ব্লক পি ব্লক যেমন আমরা সাজেস্টিভ ওয়েতে পড়বো, তো ফলে এটা নিয়ে খুব সময় লাগবে না। আচ্ছা, আমাদের কি পরীক্ষা নেওয়া হয়ে গেছে কেমিক্যাল বন্ডিং এর? না স্যার। তাহলে লোকেশ, তুমি আজকে একটা গ্রুপে মেসেজ দাও তো, নেক্সট শুক্রবার কেমিক্যাল বন্ডিং এর পরীক্ষা, পরীক্ষা না হলে পড়া হবে না, হ্যাঁ।